ওয়েলকাম ব্যাক। আমরা আজকে টেন্স কারেকশন নিয়ে কথা বলবো। আপনারা যারা ইংরেজি শিখতে চাচ্ছেন বা চর্চা করছেন, টেন্সের প্রয়োগ নিয়ে প্রায় সমস্যায় পড়তে হয়। চেষ্টা করার ফলেও কিছু মিস্টেকস বা ইরর্স দেখা দেয় আপনাদের সেন্টেন্সগুলোর মধ্যে। আমরা চেষ্টা করব আজকের লেসনে সেই ইরর্সগুলো ডিসকাস করার এবং সেগুলো যেন ভবিষ্যতে না হয় সেই জন্য আমরা আজকের লেসনটি সাজিয়েছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কিছু ইনকারেক্ট সেন্টেন্স রয়েছে বোর্ডে। আমরা পর্যায়ক্রমে ইনকারেক্ট সেন্টেন্সগুলো ডিসকাস করব, কেন সেটা ইনকারেক্ট এটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। আপনারা এর মধ্যে খেয়াল করবেন যে প্রত্যেকটি এক্সপ্রেশন, প্রত্যেকটি সেন্টেন্স কোন টেন্সের ফরমেশনে বিল্ড করলে এটা সঠিক হতে পারে, অর্থাৎ কোন টেন্সের কোন ফর্মে এটা পড়ছে এটা একটু খেয়াল করার চেষ্টা করবেন। ফার্স্ট সেন্টেন্স দিয়ে আমরা শুরু করি। রুবি রিড ইন ক্লাস 9। রুবি ক্লাস 9-এ পড়ে। Try to find out the mistake. কি ভুল রয়েছে? রিড এই যে ভার্বটি, এটি সাধারণ একটা ফ্যাক্ট। যে কোনো ফ্যাক্ট রিপ্রেজেন্ট করতে হলে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হয়। নিত্য নৈমিত্তিক কোনো কাজ বা কোনো ফ্যাক্ট যদি হয়, যে কোনো একটা তথ্য, সে ক্লাস 9-এ পড়ে, এটি একটি তথ্য, ইনফরমেশন, জাস্ট এটি প্রেজেন্ট করা হচ্ছে। এটি স্বাভাবিকভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমাদের করতে হবে। এবং সেখানে টেন্সের যে ভিডিওটি আমরা দেখেছিলাম বা আপনারা জেনে থাকবেন যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তো এখানে রিড স্বাভাবিকভাবেই আমাদের এস যুক্ত করতে হবে এবং এই রিড যে ভার্বটি এটা আমরা লিখব READS, অর্থাৎ এস যুক্ত করে আমরা ভার্বটি লিখলে সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাবে। নেক্সট ইনকারেক্ট সেন্টেন্স, দ্যাট মিনস, অর্থাৎ তার অর্থ হচ্ছে শি ডু নট রিড ইন ক্লাস 10, অর্থাৎ যেহেতু সে ক্লাস 9-এ পড়ে তার অর্থ হচ্ছে সে ক্লাস 10-এ পড়ে না। এই বাক্যটিতে কি ভুল রয়েছে? শি হচ্ছে এখানে সাবজেক্ট এবং ডু নট এটি হচ্ছে নেগেটিভ করার জন্য, আর ভার্বটি রয়েছে রিড। তাহলে এখানেও এটাও একটা ফ্যাক্ট, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফ্যাক্ট, এটা হচ্ছে নেগেটিভ ফ্যাক্ট। তো এটিও স্বাভাবিকভাবে একই টেন্সের আওতায় পড়বে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে আমাদের। এবং খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, অবশ্যই সেখানে ডু ডাজ ডিড, অর্থাৎ নট যখন আপনি যুক্ত করবেন, বাক্যটি যখন নেগেটিভ করতে হবে, সেক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব ডু ভার্বের সাহায্য নিতে হবে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না, সো ডু ডাজ ডিডের মধ্যে আমাদের চুজ করতে হবে। এবং সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, স্বাভাবিকভাবেই আমাদের ডাজ সিলেক্ট করতে হবে। তাহলে ইএস যুক্ত করতে হবে, অর্থাৎ এই যে ডাজ যে ওয়ার্ডটি রয়েছে এটাকে জাস্ট আমরা DOES ডাজ, অর্থাৎ সেন্টেন্সটি দাঁড়াচ্ছে দ্যাট মিনস, তার অর্থ হচ্ছে শি ডাজ নট রিড ইন ক্লাস 10, তার অর্থ হচ্ছে সে ক্লাস 10-এ পড়ে না। নেক্সট ইনকারেক্ট সেন্টেন্স, আই হ্যাভ বট এ শার্ট ইয়েস্টারডে। আমি গতকাল একটি শার্ট কিনেছিলাম। এখানে কি ভুল রয়েছে? যেহেতু গতকালের বিষয় রয়েছে, অর্থাৎ টাইম মার্কার রয়েছে, ফার্স্ট টাইম ওয়ার্ড রয়েছে ইয়েস্টারডে। অতীতের কোনো সময়ের যদি উল্লেখ থাকে, কোনো টাইম ওয়ার্ড যদি থাকে, ফার্স্ট টাইম ওয়ার্ড, অবশ্যই আমাদের ভার্বের ফার্স্ট টেন্স করতে হবে, অর্থাৎ ভার্ব টু ব্যবহার করতে হবে। তো যদিও বটের 2 এবং 3 নাম্বার ফর্ম হচ্ছে সেম, অর্থাৎ বাই, বট, বট, কিন্তু এখানে হ্যাভ আসার অর্থ হচ্ছে হ্যাভ দিয়ে যখন আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম বসাচ্ছি তখন এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে। নেক্সট সেন্টেন্স আমরা দেখছি, আই হ্যাভ বট এ শার্ট ইয়েস্টারডে। আমি গতকাল একটি শার্ট কিনেছিলাম। এখানে ফার্স্ট টাইম মার্কার রয়েছে ইয়েস্টারডে। অতীতের সময়ের উল্লেখ যদি থাকে তাহলে অবশ্যই ভার্বটি ফার্স্ট টেন্সে দিতে হবে, অর্থাৎ ভার্ব টু ব্যবহার করতে হবে। এখানে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে রয়েছে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, এরপর ভার্বের থার্ড ফর্ম। তো এটি যেহেতু অতীতের কথা, অতীতে যদি সময়ের উল্লেখ থাকে অবশ্যই আমাদের ভার্বকে ফার্স্ট টেন্সে নিয়ে যেতে হবে, অর্থাৎ ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আমরা সেন্টেন্সটি এক্সপ্রেস করতে হবে। অতএব এখানে হ্যাভের যে এক্সপ্রেশনটি রয়েছে, হ্যাভ আমরা এখানে ব্যবহার করব না। অতীতে যদি সময়ের উল্লেখ, অতীতের কাজ, প্রেজেন্ট পারফেক্ট এবং ফার্স্ট ইনডেফিনিট আসলে দুটোই অতীতের কাজ, কিন্তু যদি সময়ের উল্লেখ থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব না, ফার্স্ট ইনডেফিনিটটা ব্যবহার করব, অর্থাৎ ভার্বের 2 নম্বর রূপ ব্যবহার করব। আর যদি সময়ের উল্লেখ না থাকে
সেটাকে আমরা দুভাবেই করতে পারি, ফার্স্ট ইনডেফিনিটেও বিশেষ করে করতে পারি এবং ফার্স্ট পারফেক্টেও করতে পারি। তো এখানে যেহেতু সময়ের উল্লেখ আছে, টাইম ওয়ার্ড রয়েছে, অতএব অবশ্যই আমরা এখানে ভার্ব টু ব্যবহার করব, অর্থাৎ হ্যাভ বাদ দিয়ে আমরা শুধু ভার্ব বাইয়ের ফার্স্ট টেন্স বট ব্যবহার করব। ভিউয়ার্স খেয়াল করতে হবে যে বট বাইয়ের পরবর্তী যে দুটো ফর্ম রয়েছে বাই বট বট, অর্থাৎ ফার্স্ট ইনডেফিনিটিভ বট, ফার্স্ট পার্টিসিপেলেও বট। তো এখানে 2 নম্বর রূপ ব্যবহার আমরা করছি, এটা বোঝা যাবে যে এখানে কোনো আর অক্সিলিয়ারি ভার্ব নেই। যখনই এখানে হ্যাভ থাকবে বুঝতে হবে সেটা 3 নম্বর ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট। এখানে যেহেতু হ্যাভ বসবে না, অতএব এটি 2 নম্বর ফর্ম, অর্থাৎ সেন্টেন্সটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে হবে। সেন্টেন্সটি হবে আই বট এ শার্ট ইয়েস্টারডে, আমি গতকাল একটি শার্ট কিনেছিলাম। নেক্সট ইনকারেক্ট সেন্টেন্স, আই হ্যাড স্টাডিড দ্য কেস লাস্ট নাইট, আমি গত রাতে কেসটি অর্থাৎ এই বিষয়টি আমি স্টাডি করেছি। এখানেও সেম বিষয় রয়েছে যে লাস্ট নাইট, যেটা এটি হচ্ছে একটি ফার্স্ট টাইম মার্কার, অতীতের সময়ের উল্লেখ রয়েছে, স্বাভাবিকভাবে আমাদের ফার্স্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। এখানেও সিমিলার কেস বটের মতোই, স্টাডির পরবর্তী দুটো ফর্ম হচ্ছে স্টাডিড স্টাডিড, অর্থাৎ সেম। তো এখানে হ্যাড হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসার কথা, কিন্তু যেহেতু আমরা হ্যাডটা এখানে ইনক্লুড করব না, এটি ফার্স্ট পারফেক্টের গঠনে আমরা পেয়েছিলাম, কিন্তু আমাদের এটা কারেক্ট করতে হবে যেহেতু অতীতের টাইম মার্কার রয়েছে, অতএব ফার্স্ট ইনডেফিনিট টেন্স, অতএব স্টাডি এটার 2 নম্বর ফর্ম আমাদের ব্যবহার করতে হবে, অর্থাৎ স্টাডি ঠিকই থাকবে, শুধু অক্সিলিয়ারি ভার্বটা অমিট করতে হবে এবং এটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সের প্যাটার্নে হবে। নেক্সট ইনকারেক্ট সেন্টেন্স, উই ফ্রেন্ডস গসিপ নাও, আমরা ফ্রেন্ডসরা অর্থাৎ বন্ধুরা এখন গসিপ করছি। আসলে নাও এটিও একটি টাইম ওয়ার্ড। ভিউয়ার্স আপনাদের খেয়াল রাখতে হবে যে টেন্স নির্ধারিত হয় বিশেষ করে টাইম ওয়ার্ড দিয়ে, অর্থাৎ টাইম ওয়ার্ড যদি ফার্স্ট হয় তাহলে সেটি ফার্স্টের দিকে যাবে, টাইম ওয়ার্ড যদি প্রেজেন্টের কথা বলে তাহলে এটি প্রেজেন্ট টেন্সে হবে এবং ফিউচারের কথা বললে ফিউচার টেন্সে করতে হবে। তো এখানে নাও এটি হচ্ছে বর্তমান এবং এটি নাও সবসময় একটা চলমান ধারা বোঝায় যদি সেখানে অ্যাকশন ভার্ব থাকে। গসিপ হচ্ছে এখানে কোনো কাজ করা বোঝাচ্ছে, অতএব এটি অ্যাকশন ভার্ব। আর ডিফারেন্ট হয় যেখানে বি ভার্ব বা হ্যাভ ভার্বের বিষয় থাকে, সেক্ষেত্রে নাও থাকলেও ভার্বটি কন্টিনিউয়াসে হয় না। তো স্বাভাবিকভাবে অ্যাকশন ভার্ব যদি থাকে সেন্টেন্সে তাহলে নাও যদি থাকে অবশ্যই আমরা এটা কন্টিনিউয়াস টেন্সের ফর্মে আমরা গঠন করব। তার মানে কাজটি চলছে, অর্থাৎ আমরা বন্ধুরা এখন গল্প করছি। সো কি করতে হবে, গসিপ যে ভার্বটি রয়েছে আমরা জানি যে কোনো কন্টিনিউয়াস টেন্স কাজটি চলমান থাকলে সেখানে আইএনজি যোগ করতে হবে ভার্বের সাথে, GOSSIPPING, গসিপিং। এখানে একটু খেয়াল রাখতে হবে যে শেষে যদি কোনো ওয়ার্ডের শেষে যদি কোনো কনসোনেন্ট থাকে তার আগে যদি একটি ভাওয়েল থাকে তাহলে আইএনজি যোগ করার সময় লাস্ট যে কনসোনেন্ট রয়েছে সেটাকে ডাবল করতে হয়। তাহলে গসিপিং এটি পেলাম এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য বর্তমানে চলছে এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমাদের আর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে লিখতে হবে। তাহলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে উই ফ্রেন্ডস আর গসিপিং নাও, আমরা বন্ধুরা এখন গল্প করছি। নেক্সট ইনকারেক্ট সেন্টেন্স, আই উইল বি ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করতে থাকবো আনটিল ইউ কাম ব্যাক, তুমি ফিরে না আসা পর্যন্ত। ভবিষ্যতে কোনো কাজ যদি কিছু সময় ধরে চলতে থাকে তাহলে সেখানে ফিউচার কন্টিনিউয়াস অর্থাৎ সাবজেক্টের সাথে উইল বি এবং ভার্বের আইএনজি এভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠন করা যেতে পারে। কিন্তু ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে আরেকটি কাজের আগ পর্যন্ত যদি সেটা চলমান থাকে তাহলে সেখানে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনে না করে এটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে করতে হবে, অর্থাৎ সাবজেক্ট হবে, এরপর এই যে উইল বি ডুইং যে কথাটি এটাকে আমাদের লিখতে হবে হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এরপর ভার্বের আইএনজি যুক্ত করতে হবে, কারণ ফিরে আসার যে বিষয়টি সেই পর্যন্ত কাজটি চলমান থাকবে এবং তখনও আসলে এটি উইল বি ইন প্রগ্রেস, তখনও এটি চলতে থাকবে। এ ধরনের এক্সপ্রেশনের ক্ষেত্রে অবশ্যই আমরা উইল হ্যাভ বিন এটা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে অ্যাড করব এবং এরপর ভার্বের আইএনজি যুক্ত করব। তাহলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে আই উইল হ্যাভ বিন ডুইং মাই হোমওয়ার্ক আনটিল ইউ কাম ব্যাক। নেক্সট ইনকারেক্ট সেন্টেন্স, আই ওয়াজ বট এ ড্রেস অন ঈদ অকেশন,
অর্থাৎ ঈদের অনুষ্ঠান বা উৎসব উপলক্ষে আমি একটি ড্রেস কিনেছিলাম। তো এখানে ঈদের অনুষ্ঠান উপলক্ষে এটা ফার্স্ট টাইম মার্কার হিসাবে কাজ করছে। এটার কারণ হচ্ছে এখানে ফার্স্ট এক্সপ্রেশন, অর্থাৎ ওয়াজ এটিও ফার্স্ট টেন্সের জন্য ব্যবহৃত হয়, বট এটিও ফার্স্ট টেন্সের জন্য ব্যবহৃত হয়, বাইয়ের ফার্স্ট টেন্স বট। তো এখানে একটা সামলেন্স রয়েছে যে এটি ফার্স্ট অ্যাকশন, যদিও ঈদ ওকেশন দিয়ে বলা যাচ্ছে না যে এটি অতীতের কথা, কিন্তু এখানে ভার্বের ফর্মগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটি অতীতের কথা বলতে চাওয়া হচ্ছে, কিন্তু সামহাউ সেন্টেন্সটি ইনকারেক্ট হয়েছে। কারণ অতীতের কোনো কথা যদি বলতে হয়, সিম্পল কোনো অতীতের এক্সপ্রেশন যদি করতে হয়, তাহলে অবশ্যই ভার্বের জাস্ট ফর্ম 2 অর্থাৎ 2 নম্বর রূপ দিলেই সেটি হয়ে যাবে, সেখানে ওয়াজের কোনো প্রয়োজন নাই বা সুযোগ নেই। তাহলে সেন্টেন্সটি হবে, কারেক্ট সেন্টেন্সটি হবে আই বট এ ড্রেস, আমি একটি ড্রেস কিনেছিলাম অন ঈদ ওকেশন, ঈদ ওকেশনে আমি একটি ড্রেস কিনেছিলাম। নেক্সট ইনকারেক্ট সেন্টেন্স হি সেড দ্যাট, সে বলল যে, পিওর্স খেয়াল রাখতে হবে এখানে সেড এটি সে এর ফার্স্ট টেন্স রয়েছে। হি সেড দ্যাট, সে বলল যে, হি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে। নিশ্চয় বুঝতে পারছেন এখানে ইনকারেক্ট সেন্টেন্সটি ইনকারেক্ট কেন হয়েছে। এখানে সেড তার মানে হচ্ছে কি বলেছে, বলেছে পরবর্তী কথাটা, মূল যে কথাটি বলেছে সেটি পরে রয়েছে, আলাদা একটি ক্লজের মধ্যে রয়েছে। তো যেটা বলেছে এবং যে সম্পর্কে বলেছে দুটোই আসলে বলাটা, এটা হচ্ছে রিপোর্ট করেছে, আর কি ঘটেছে সেটা পরবর্তী ক্লজে রয়েছে। তো অতএব এটি যেহেতু অতীতে, রিপোর্ট যেহেতু অতীতে করা হয়েছে, কাজটিও অতীতে হয়েছে, সো এখানে ফিউচার উইল রয়েছে যে আসবে। অতীতে দাঁড়িয়ে যদি ভবিষ্যতের দিকে কোনো কথা বলা হয় সেই ক্ষেত্রে, অর্থাৎ সে যে ভবিষ্যতে আসবে বলেছে, আগামীকাল আসবে বলেছে, এটি অতীত হয়ে গেছে, সেটাকে দেখতে আমরা আসলে পিছনের দিকে তাকাতে হচ্ছে। সো এটিও অতীত, কিন্তু সেখানেও ভবিষ্যতের একটা সামলেন্স রয়েছে যে সে আগামীকাল আসবে। সো এ ধরনের ক্ষেত্রে যদি দুটো ক্লজ থাকে বাক্যে, প্রথম ক্লজে বা রিপোর্টিং ভার্বে যদি ফার্স্ট টেন্স থাকে, অবশ্যই পরবর্তী যে ভার্বটি রয়েছে যেটা মডাল অক্সিলিয়ারি, সেটাকে আমরা অবশ্যই ফার্স্ট মডাল হিসেবে লিখতে হবে, অর্থাৎ উইলের পরিবর্তে আমরা লিখব উড। উইলের যে ফার্স্ট ফর্ম সেটি হচ্ছে উড। তাহলে এটি, এই যে ফার্স্ট ভার্ব রয়েছে, এই ফার্স্ট ভার্বের সাথে এটা সিঙ্ক্রোনাইজ করবে, অর্থাৎ সমন্বয় ঘটবে। তাহলে আমরা কারেক্ট সেন্টেন্সটি পাচ্ছি হি সেড, সে বলল, হি সেড দ্যাট, সে বলল যে, হি উড কাম টুমরো, সে আগামীকাল আসবে। এখানে উইল যে মডাল অক্সিলিয়ারি ভার্বটা, এটি ভুলক্রমে ব্যবহৃত হয়েছে। নেক্সট ইনকারেক্ট সেন্টেন্স আই এম নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আমি বিষয়টি বুঝতে পারছি না। তো এখানে এম নট দেখে মনে হতে পারে যে পরবর্তীতে ভার্বের আইএনজি যুক্ত হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, কিন্তু আন্ডারস্ট্যান্ড যে ভার্বটি, এটি কন্টিনিউয়াসের সাধারণ এক্সপ্রেশনের ক্ষেত্রে কন্টিনিউয়াসে হয় না, অর্থাৎ আইএনজি যুক্ত হয় না, এটি সিম্পল ফর্মে বসেই আসলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এক্সপ্রেশনগুলো হয়ে থাকে। আমি বুঝতে পারছি বা বুঝছি, এটা আই আন্ডারস্ট্যান্ড এভাবে বললেও হয়, অথবা আমি বুঝতে পারছি না, সেক্ষেত্রে এবার নট যুক্ত করতে হয়। আর নট যদি যুক্ত করতে হয়, যেহেতু বাক্যটি নেগেটিভ নট রয়েছে, অতএব নটের সাথে সুইটেবল একটা অক্সিলিয়ারি ভার্ব আমাদের বসাতে হবে। এম এখানে সুইটেবল নয়, কারণ এম তখনই বসবে যখন ভার্বটি আইএনজি যুক্ত হবে, অর্থাৎ কাজটি চলমান থাকবে। এখানে চলমানের কাজের বিষয় নয়, এটি জাস্ট কথাটিকে নেগেটিভ করা। অতএব কী করতে হবে, এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ফরমেশনে হচ্ছে, অতএব আমাদের ডু আইয়ের সাথে ম্যাচ করে ডু আনতে হবে, অর্থাৎ ডু নট, আই ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আমি বিষয়টি বুঝছি না। আবার বুঝতে পারছি না, অর্থাৎ যদি আপনার ক্যাপাবিলিটি এক্সপ্রেস করতে চান, সেক্ষেত্রে আপনি ডু এর পরিবর্তে ক্যান ও ব্যবহার করতে পারেন। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আমি ব্যাপারটি বুঝতে পারছি না। ক্যান ব্যবহার করলে এটা সামর্থ্যের বিষয়টি প্রকাশ পায়, আর যদি ডু ব্যবহার করে তাহলে সিম্পলি এটা যে আমি বুঝছি না এরকমটা বোঝায়। নেক্সট ইনকারেক্ট সেন্টেন্স হোয়াই ডিড ইউ ওয়েন্ট দেয়ার, কেন তুমি সেখানে গিয়েছিলে, কেন তুমি সেখানে গিয়েছিলে। হোয়াই ডিড ইউ ওয়েন্ট দেয়ার, এখানে হোয়াই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে এরপরে স্বাভাবিক অক্সিলিয়ারি, যেহেতু প্রশ্নবোধক, এটি নোট অফ ইন্টারোগেশন আমরা দেখতে পাচ্ছি, সো সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে। ডিডের মানেই হচ্ছে যে ভার্বটি ফার্স্ট টেন্সে হয়েছে, অর্থাৎ কাজটি ফার্স্ট টেন্সে হয়েছে। তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ফার্স্ট
কোনো এক্সপ্রেশন যদি ইন্টারোগেটিভ হয়, অর্থাৎ অতীতের কাজ নিয়ে যদি কোনো প্রশ্নের ব্যাপার আসে, সেক্ষেত্রে অবশ্যই ডিড দিয়ে আমাদের অক্সিলিয়ারি ভার্বের কাজটি করতে হবে, কারণ ফার্স্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না, সাবজেক্ট এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম এভাবে বসে। সো অক্সিলিয়ারি ভার্ব যখন ডিড আসবে বুঝতে হবে এটি ফার্স্ট টেন্সে রয়েছে, এবং খেয়াল রাখতে হবে যে ডু ডাজ ডিড যদি প্রশ্ন করার জন্য সাবজেক্টের সাথে বসে, অবশ্যই তারপরে যে ভার্বটি রয়েছে সেই ভার্বটি আমাদের বেস ফর্মে চলে আসতে হবে, অর্থাৎ ভার্ব ওয়ানে চলে আসবে। দ্যাট মিন্স ওয়েন্টের পরিবর্তে আমাদের ওয়েন্টের যে বেস ফর্ম সেটি হচ্ছে গো। তাহলে বাক্যটি হবে হোয়াই ডিড ইউ গো দেয়ার, কেন তুমি সেখানে গিয়েছিলে। এখানে কোয়েশ্চেন আসতে পারে যে যেহেতু এটা অতীতের কাজ তাহলে ভার্ব টুতে কেন বসবে না। আসলে ডিড রিপ্রেজেন্ট করছে যে ভার্বের যে কাজ, এই ভার্বের কাজটি অতীতে ঘটেছে, কারণ ডু এর ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড। তো যেহেতু এখানে একটি ফার্স্ট টাইম এক্সপ্রেসিং একটা ওয়ার্ড আমরা পেয়ে যাই ডিড যখন বসাই, সেক্ষেত্রে যে ভার্বটি মূল ভার্বটি থাকে বাক্যে সেটি অবশ্যই বেস ফর্মে বসবে, কারণ সেটা আবার ফার্স্ট টেন্সে বসানোর প্রয়োজন হয় না, তাহলে ডবল ফার্স্ট টেন্স হয়ে যাবে। সো ডিড যদি ব্যবহার করি তাহলে ভার্বটি মূল রূপে আসবে। অতএব কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে হোয়াই ডিড ইউ গো দেয়ার, কেন তুমি সেখানে গিয়েছিলে। সো দ্যাটস অল ফর টুডেস লেসন। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।